2020-এ বলিউডের প্রাপ্তির থেকে অপ্রাপ্তি বোধহয় বেশি, কারণ এরই মাঝে বলিউড হারালো বেশ কয়েকজন উজ্জ্বল নক্ষত্রকে। ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, আর এখন ইয়াং ট্যালেন্টেড অ্যাক্টর সুশান্ত সিং রাজপুত, যার চলে যাওয়াটা এতটাই হার্ট ব্রেকিং এবং দুঃখজনক যে এখনও অনেকে মানতে পারছে না তিনি এভাবে নিজের জীবন নিজেই কেড়ে নিলেন। সুশান্ত সিং রাজপুত বলিউডের হাতে গোনা কয়েকজন অ্যাক্টরদের মধ্যে পড়েন যারা কোনো ধরনের গডফাদার ছাড়াই নিজের ডেডিকেশন এবং ডিটারমিনেশন দিয়ে বলিউডে এ লিস্টেড অ্যাক্টর হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছিল। টেলিভিশনের ছোট পর্দা থেকে বলিউডের সিলভার স্ক্রিনে তার সাকসেস দেখে সবাই ভেবে নিয়েছিল এই ছেলে লম্বা সময় ধরে খেলবে, কিন্তু সেটা আর হলো কই। তার সেই জার্নি অপূর্ণ রেখেই তিনি জীবন থেকে বিদায় নিলেন। তবে সুশান্ত নিজের ক্যারিয়ার কালে যতটুকু জার্নি করেছেন সেই জার্নি কিন্তু এত সহজ ছিল না, এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব সুশান্ত সিং রাজপুতের লাইফ স্টোরি, তার ক্যারিয়ার জার্নি এবং কি কষ্ট ছিল তার জীবনে এই বিষয়গুলো নিয়ে। সুশান্তের জন্ম হয়েছিল 1986-এর 21 জানুয়ারি বিহারের পাটনা এলাকায়। সুশান্তের বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী আর মা হাউসওয়াইফ। সুশান্তের ভাই বোনদের মধ্যে সবার ছোট, তার আরও বড় 3জন বোন আছে। এখন সুশান্তের কিন্তু ছোটবেলা থেকেই যে অ্যাক্টর হওয়া শখ ছিল এমনটা মোটেও নয়। অবশ্য তিনি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন এমন ইচ্ছা থাকার কথাও না। সুশান্ত একবার এক ইন্টারভিউতে জানিয়েছিল তিনি ছোটবেলা থেকেই অনেক ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলেন এবং সেই সময় তার প্রধান কাজ ছিল একটাই, পড়াশোনা করা, এবং তিনি তার স্টাডি নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন। আর না হয়ে উপায়ও ছিল না, কারণ তার বড় 3জন বোন ছিলেন স্টাডিতে ভীষণ ভালো, একজন লয়ার, একজন ডক্টর এবং আরেক বোন নিতু সিং, তিনি আবার ন্যাশনাল লেভেলে ক্রিকেটও খেলেছিলেন। এখন সবাই যেহেতু সাকসেসফুল, তাই সুশান্তের উপরও একটা প্রেশার ছিল এবং তিনি স্কুল লাইফ থেকেই ছিলেন অনেক মেধাবী। স্কুলে নিজেকে আড়াল করে রাখতে চাইলেও তার ভালো রেজাল্টের জন্য তিনি সবার নজরে থাকতেন। ইনফ্যাক্ট তিনি তার স্টাডি নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন যে তিনি ক্লাস 7-এ থাকতেই ক্লাস 10-এর ম্যাথ সিলেবাস কমপ্লিট করে ফেলেছিলেন। সো এই জায়গায় তার ফ্যামিলির কোনোই কমপ্লেন ছিল না। বাট সুশান্তের একটা ডিসিশন নিয়ে তার ফ্যামিলির আপত্তি ছিল। না, সেটা অ্যাক্টিং নয়, তার আগে আরেকটা ডিসিশন ছিল। সেটা হচ্ছে সুশান্তের খুব ইচ্ছা ছিল অ্যাস্ট্রোনট হওয়ার এবং এরপর তিনি চেয়েছিলেন এয়ারফোর্স পাইলট হওয়ার। বাট তার ফ্যামিলি তার এই ডিসিশনের এগেনস্টে ছিল। তার বাবা মা সুশান্তকে সাফ জানিয়ে দিয়েছিল তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে। তিনি একবার এক ইন্টারভিউতে এটাও বলেছিলেন যখন তার প্যারেন্টস তার ডিসিশনকে না বলেছিল তখন সুশান্ত রাগের মাথায় তার রুমে যেয়ে টম ক্রুজের টপ গান সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছিল। এখন ইঞ্জিনিয়ারিং সুশান্তের ফার্স্ট চয়েস না থাকলেও সে কিন্তু ঠিকই অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে 7ম পজিশন অর্জন করেছিল। নট অনলি দ্যাট, তিনি মোট 11টি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামও ক্লিয়ার করে ফেলেছিলেন এবং দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা স্টার্টও করে দিলেন। এবং তার ইঞ্জিনিয়ারিং কলেজের মজার একটা এক্সপিরিয়েন্সও কিন্তু আছে, যেটা তিনি একবার হিন্দুস্তান টাইমসে দেওয়া এক ইন্টারভিউতে শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন ইউনিভার্সিটিতে ওঠার সময় তিনি ভেবেছিলেন সিনেমায় যেমন নায়ক নায়িকাদের প্রথম দিন কলেজে ধাক্কা লাগে, তার সঙ্গেও কোনো মেয়ের হয়তো এইভাবেই ধাক্কা লাগবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে এসে তিনি দেখলেন এখানে মেয়ের সংখ্যা খুবই কম, এবং এই ব্যাপারটা নিয়ে তার একটু আফসোসও ছিল, কারণ তিনি ভেবেছিলেন স্কুল কলেজ তো পড়াশোনা করেই কাটালাম, এবার একটু প্রেম তো করাই যায়। যাই হোক, তবে তার ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়ের সংখ্যা কম থাকাটা তার জন্য কিন্তু একদিক দিয়ে ভালোই ছিল। তিনি জানিয়েছিলেন আমার এক ফ্রেন্ড আমার এই অবস্থা দেখে আমাকে বলেছিল মেয়ে বান্ধবী বানাতে চাইলে ডান্স ক্লাস জয়েন করো, কারণ তখনকার দিনে দিল্লির সব সুন্দরী মেয়েরাই ডান্স ক্লাস করত। এখন তিনি ভাবলেন যেহেতু তার একাডেমিক পারফরমেন্স ভালোই চলছে, সো তিনি তার সময় থেকে কিছুটা সময় তো ডান্স ক্লাসের জন্য বের করতেই পারবেন। এরপর তিনি শামাক দাভারের ডান্স গ্রুপে ভর্তি হলেন। তিনি জানিয়েছিলেন শুধুমাত্র মেয়ে পড়ানোর জন্যই তিনি ডান্স ক্লাসে ভর্তি হয়েছিলেন, কিন্তু ডান্স ক্লাসে ভর্তি হয়ে তিনি দেখলেন ডান্স করতে তার ভালোই লাগছে এবং এরপর তিনি খুব ফোকাসড হয়ে গেলেন তার ডান্সিং লেসনের উপর। সুশান্তের অ্যামেজিং ডান্সিং স্কিল এবং তার ডেডিকেশন দেখে শামাক দাভার তাকে তার স্পেশাল ব্যাচেও ভর্তি করিয়ে নিলেন এবং ধীরে ধীরে তিনি শামাকের ফেভারিট স্টুডেন্ট হয়ে গেলেন। সুশান্ত একবার জানিয়েছিল একদিন শামাক সুশান্তকে ডেকে বলেছিল তোমার মধ্যে একটা ব্যাপার আছে, একটা স্পার্ক আছে, তুমি অ্যাক্টিংয়ে ট্রাই করো না কেন? ব্যাস, শামাকের এই কথাতেই সুশান্তের মনে অ্যাক্টিংয়ের বীজ বোনা শুরু হয়ে গেল। এরপর তিনি ব্যারি জনসের অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়ে গেলেন এবং সেখানে অ্যাক্টিং লেসন নিতে নিতে তিনি দেখলেন অ্যাক্টিংয়ের প্রতিও তার একটা ভালোবাসা আছে এবং তিনি তখন সিরিয়াসলি অ্যাক্টিং শিখলেন।
এবং গ্রেড বি নিয়ে তিনি ব্যারি জন্স থেকে অ্যাক্টিংয়ের উপর ডিগ্রি নিয়ে বের হলেন। এর মাঝে মাঝে তিনি ডান্সিংও চালিয়ে যাচ্ছিলেন। অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু মার্শাল আর্টসও শিখছিলেন। অনেকেরই হয়তো অজানা সুশান্ত সিং রাজপুত কিন্তু 2005-এ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেও পারফর্ম করেছিল। 2006-এর দিকে তিনি ছিলেন তার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির 4th ইয়ারে। অ্যাট দ্যাট টাইম তিনি ডিসিশন নিলেন তিনি অ্যাক্টিংই করবেন, কারণ অ্যাক্টিংয়ে তিনি আলাদা প্যাশন খুঁজে পান, যেটা তখন আর পড়াশোনার মধ্যে ছিল না। সেই সময় তিনি ফোন করে তার বাবাকে জানালেন তার ডিসিশনের কথা। তার বাবা এটা শুনে এতটাই শকড হয়ে গিয়েছিল যে একেবারে চুপ করেছিলেন তিনি। সুশান্ত জানিয়েছিলেন যে তার ডিসিশনে যে তার ফ্যামিলির এমন রিয়াকশন আসবে এটা তিনি আগে থেকেই জানতেন। তাই তিনি তার বাবার নিশ্চুপ থাকাটাকেই হ্যাঁ মনে করে নিজের স্টাডি ছেড়ে মুম্বাই পাড়ি জমান। সুশান্ত বলেছিল মুম্বাই তিনি মাত্র 3টা স্বপ্ন নিয়ে এসেছিলেন। একটা হচ্ছে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে সিনেমা করা, নাম্বার 2 হচ্ছে পেপসির অ্যাড করা, নাম্বার 3 হচ্ছে ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারে তার ছবি থাকা। যাই হোক, মুম্বাই এসে তার স্ট্রাগলের দিন শুরু হয়। এক রুমের এক ফ্ল্যাটে 6 জনের সঙ্গে থাকতেন তিনি। এখন অ্যাক্টর হওয়ার প্যাশন নিয়ে তো তিনি মুম্বাইতে এসেছিলেন, বাট তার কাছে তখনও কিন্তু মনে হয়েছিল অ্যাক্টর হওয়ার জন্য যেমন কনফিডেন্স থাকা দরকার তেমন কনফিডেন্স তার নেই। তার আরও গ্রুমিংয়ের প্রয়োজন এবং অ্যাক্টিংয়ের আরও টেকনিক্যাল দিক সম্পর্কে জানার প্রয়োজন। এরপর তিনি মুম্বাইয়ের নাদিরা বাপ্পারের থিয়েটার গ্রুপে জয়েন করেন এবং তার থিয়েটারের এক্সপিরিয়েন্সে তিনি বলেন, আমি থিয়েটার করার সময় এক অন্যরকম ফিল পেতাম, যেটা আমি আমার লাইফের 20 বছরে পাইনি। আমি একটু ছেলেবেলা থেকেই ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলাম, এই কারণে অনেককেই আমার মনের অবস্থা সহজে বোঝাতে পারতাম না। কিন্তু থিয়েটার করতে এসে দেখলাম এখানে মানুষ আমার কথায় হাসছে, আমার কথায় কাঁদছে, এবং তখন মনে হলো এই অ্যাক্টিংই একমাত্র উপায় যার মাধ্যমে আমি আমার মনের কথা সবার কাছে সহজে এক্সপ্রেস করতে পারছি। ব্যাস, এরপর অ্যাক্টিং হয়ে গেল সুশান্তের আত্মার একটা অংশ। থিয়েটারে থাকাকালীন সময়ে সুশান্ত বিভিন্ন জায়গায় অডিশন দিতে লাগলেন এবং এরই মাঝে তিনি একটি চকলেটের অ্যাডও করেছিলেন। এবং এরপর তিনি থিয়েটারে কাজ করতে করতেই এক সময় একতা কাপুরের প্রোডাকশন হাউস থেকে ডাক পান এবং 2008-এ একতা কাপুরের মেগা সিরিয়াল কিস দেশ মে হে মেরা দিল এই সিরিয়ালের সেকেন্ড লিড হিরো হিসেবে কাজের সুযোগ পান। তবে টিভি সিরিজে তার বড় ব্রেক আসে 2009-এ পবিত্র রিশতা সিরিয়ালের মধ্য দিয়ে, যেখানে তিনি লিড রোল প্লে করেছিলেন এবং তার মান অফ ক্যারেক্টারটি ঘরে ঘরে একেবারে জনপ্রিয় হয়ে যায়। সেই সিরিয়াল করতে যেই তার সাথে পরিচয় হয় অঙ্কিতা লোখান্ডের, যিনি ছিলেন সেই সিরিয়ালে তার নায়িকা, এবং এই সিরিয়াল করতে যেই তারা সম্পর্কে জড়িয়ে যান। অ্যান্ড অলমোস্ট 6 বছর তারা রিলেশনশিপে ছিল, লিভ ইন পার্টনারও ছিল। ইভেন অনেকে তো শিওর হয়েও বলছিল তারা হয়তো বিয়ে করে ফেলবে। বাট আনফর্চুনেটলি সবাইকে শকড করে দিয়ে 2006 সালে খবর সামনে এলো যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। ততদিনে সুশান্ত কিন্তু বলিউডের একজন জনপ্রিয় তারকা। তবে তাদের এই বিচ্ছেদে সুশান্ত চুপচাপ থাকলেও অঙ্কিতা বেশ ধাক্কা পেয়েছিল এবং এটা তার সেই সময়ের পোস্টগুলো দেখলেই বোঝা যেত। তার অভিযোগ ছিল বলিউডে পা দেওয়ার পর সুশান্তের বদলে যাওয়া অ্যাটিটিউড এবং কৃতি সেননের সঙ্গে তার কাছাকাছি আসাটাই ছিল তাদের এই বিচ্ছেদের প্রধান কারণ। এখন কৃতির সঙ্গে তার রিলেশনশিপে কিন্তু একটা গুঞ্জন তো ছিলই। জানা যায় যে 2016 থেকে 2018 পর্যন্ত তারা একটা সম্পর্কের মধ্যে ছিলেন, বাট সেটা তারা কখনোই স্বীকার করেননি। এছাড়া ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ধোনির বায়োপিক করার সময় থেকেই সুশান্তের মধ্যে বদল আসে এবং ওই সময়েই অঙ্কিতার সঙ্গে তার দ্রুত তৈরি হয়েছিল। আর ছবির সাফল্য সুশান্তকে নাকি অনেকটাই বদলে দিয়েছিল বলে অনেকে মনে করেন। বাট এর মাঝে সুশান্তের পার্সোনাল লাইফেই নয়, বরং তার ক্যারিয়ারেও আসে একটা ধাক্কা। এখন সুশান্ত 2013 সালে কাই পুছে এই ছবির মধ্য দিয়ে বলিউডে ডেবু করেছিল। সেখানে সে অবশ্য লিড রোলে ছিল না, বাট তার অ্যাক্টিং ক্রিটিক্স মহল এবং অডিয়েন্স দুই জায়গায় অনেক প্রশংসা পায়। এরপর তো বলিউডের বড় বড় প্রোডাকশন হাউসের নজরে তিনি আসেন। তিনি সুযোগ পেয়েছিলেন ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে কাজ করার। ইয়াশ রাজের সঙ্গে তার একটা কন্ট্রাক্ট হয়েছিল এবং তার লাইফের প্রথম লিড রোল তিনি ইয়াশ রাজের ব্যানারেই প্লে করেছিলেন। সেটি হচ্ছে 2013 সালে সুদ দেশি রোম্যান্স এই সিনেমার মধ্য দিয়ে, যেই সিনেমা হিট হয় এবং তার অ্যাক্টিং আবারও প্রশংসা পায়। এরপর ইয়াশ রাজের ব্যানারে ব্যোমকেশ বক্সি এই সিনেমাতেও তিনি লিড রোল প্লে করেছিলেন। যদিও সিনেমাটি বক্স অফিসে সাকসেস পায়নি, বাট তার অ্যাক্টিং কিন্তু ঠিকই প্রশংসিত হয়েছিল। এখন যে ইয়াশ রাজের ব্যানারে দুটো বড় ব্রেক পেল, যেখানে কাজ করা তার স্বপ্ন ছিল, সেই ইয়াশ রাজের সঙ্গেই কিন্তু 2015 সালে তার হলো ঝামেলা। কারণটা ছিল বিভিন্ন গণমাধ্যমের সোর্স থেকে জানা যায় যে রামলীলা সিনেমাতে কিন্তু প্রথমে সানজিলা ভানসালি সুশান্তকেই চয়েস করেছিল, কিন্তু যেহেতু সুশান্ত ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্টে যুক্ত ছিল, তাই আদিত্য চোপড়া চাননি তার ট্যালেন্ট তাদের প্রোডাকশনের বাইরে কাজ করুক। অথচ পরবর্তীতে ঠিকই রণবীর সিং কিন্তু সেই সিনেমায় কাস্ট হয়। এখন রণবীর সিংও কিন্তু ইয়াশ রাজের ফিল্মসেরই ট্যালেন্ট ছিল। রণবীরকে কাজ করতে দিলেও
সুশান্তকে কাজ করতে দেওয়া হতো না। তারপরে সুশান্ত এই ব্যাপারটা চুপচাপ মেনে নিয়েছিল। অন্যদিকে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে বানানো বেফিক্রে, যেই সিনেমার ডিরেক্টর ছিলেন আদিত্য চোপড়া নিজেই, সে কিন্তু শুরুতে বলেছিল সুশান্ত এখানে থাকবে। সেখানেও আবার সুশান্তকে নেওয়া হলো না, তার পরিবর্তে নেওয়া হলো রণবীর সিংকে। এবং তখন সুশান্তকে আবার আদিত্য চোপড়া প্রমিস করেছিল শেখর কাপুর ডিরেক্টেড পানি সিনেমাতে সুশান্তকে তিনি মাস্ট কাস্ট করাবেন। এরপর সুশান্ত এই প্রজেক্ট নিয়ে অনেক সিরিয়াস হয়ে গেলেন। শেখর কাপুরের সঙ্গে অনেকগুলো মিটিং করলেন, তার ক্যারেক্টার সম্পর্কে জানতে চাইলেন, নিজের ক্যারেক্টার নিয়ে প্রিপারেশন স্টার্ট করে দিলেন। ইন দ্য মিন টাইম তার কাছে আবার অনেকগুলো প্রজেক্ট আসছিল, কিন্তু সুশান্ত সেগুলো সব রিজেক্ট করে দিচ্ছিলেন শুধুমাত্র পানি সিনেমার জন্য। এখন পানি প্রজেক্ট ছিল তার জন্য একটা মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। এখন যেই প্রজেক্ট নিয়ে তার এত পরিশ্রম, লাস্ট মোমেন্টে আদিত্য চোপড়া ডিসাইড করলেন তিনি এই প্রজেক্ট প্রডিউস করবেন না, এবং পরবর্তীতে এই প্রজেক্ট আর হলোই না। এটা নিয়েই ঝগড়া লাগে সুশান্ত এবং আদিত্য চোপড়ার। এবং এরপর সুশান্ত এক পর্যায়ে ডিসিশন নেয় সে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে থাকবে না। বেরিয়েও যায় সে, কিন্তু ইয়াশ রাজের ব্যানার থেকে বেরিয়ে আসার পর জানা যায় যে ইয়াশ রাজ ফিল্মসও তাকে ব্যান্ড করে দেয়। এবং এরপর অনেকেই সুশান্তকে নিয়ে বলেছিল তার ক্যারিয়ার বোধহয় এই হলো শেষ। কিন্তু এরপরে তিনি সবাইকে চমকে দিয়ে তার ক্যারিয়ারের সবচাইতে সাকসেসফুল সিনেমা ইন্ডাস্ট্রিতে দেয়। সেটি হচ্ছে MS ধোনির বায়োপিক MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। বাট দুঃখের বিষয় এই যে বলিউডের গডফাদারদের সঙ্গে পাঙ্গা নেওয়ার কারণে হয়তো সুশান্তের এই সিনেমা নিয়ে যেমন আলোচনা হওয়ার দরকার ছিল তেমনভাবে বলিউডে আলোচনা হয়নি। সুশান্ত একবার এই বিষয় নিয়ে ইন্টারভিউতে জানিয়েছিল ইন্ডাস্ট্রিতে গডফাদার না থাকলে টিকে থাকাটা খুবই কঠিন। কেউ আপনাকে পার্টিতে রাখবে না, আপনার সাকসেস নিয়ে মাথা ঘামাবে না, এবং নিজের সাকসেস নীরবে নিজেকেই সেলিব্রেট করতে হবে। ইনফ্যাক্ট 2017 সালে আইআইফা অ্যাওয়ার্ড শোতে সুশান্ত সিং MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি এবং শাহিদ কাপুর উড়তা পাঞ্জাবের জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে নমিনেট হয়েছিলেন, এবং সবাই ভেবেই নিয়েছিল সুশান্ত সিংই পাচ্ছেন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। বাট সেই অ্যাওয়ার্ড শোতে শাহিদ কাপুর পেল উড়তা পাঞ্জাবের জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। নট অনলি দ্যাট, বরুণ ধাওয়ানকে আবার বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তাও আবার তার ঢিসুম সিনেমার জন্য। এবং সেই অ্যাওয়ার্ড শো এর পর সুশান্ত একটি অদ্ভুত টুইট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন হা 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 অ্যাট আইফা। এবং এরপর ভক্তরা স্পেকুলেট করতে থাকেন সুশান্তকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। অনেকের মতে নেপোটিজমের কারণে বরুণকে পর্যন্ত অ্যাওয়ার্ড দিয়েছে, অথচ সুশান্তকে অ্যাওয়ার্ড দিল না, যেটা সে ডিজার্ভ করে। এবং এই জন্য হয়তো সুশান্ত এই অ্যাওয়ার্ড শোকে তামাশা করেই এমন টুইট পোস্ট করেছে। যাই হোক, অনেকেই ধারণা করেছিল হয়তো এই সময় থেকেই সুশান্ত নিজেকে অবহেলিত মনে করতে থাকে। তার কাছে মনে হতো সিদ্ধার্থ, অর্জুন, রণবীর সিং এর মতো ইয়াং স্টারদের সাকসেস নিয়ে যেভাবে সেলিব্রেট করা হয় বলিউডে, সেইভাবে তার সাকসেস নিয়ে কথা বলা হয় না। এবং এই ব্যাপারগুলো নিয়ে তিনি একটু আপসেট ছিলেন। আর তাছাড়া তার ক্যারিয়ারে কিন্তু সাকসেসফুল সিনেমাও তেমন ছিল না, ফ্লপ হচ্ছিল তার সিনেমা। মাঝে কেদারনাথ এভারেস্ট বিজনেস করলেও সোন চিড়িয়া আবার হয় ডিজাস্টার। এবং MS ধোনির পর শুধুমাত্র 2019 সালে ছিচড়ে মুভি হয় সুপারহিট। আর এটাই ছিল তার ক্যারিয়ারের লাস্ট থিয়েট্রিক্যাল রিলিজ। বাট ছিচড়ের মতো সিনেমাও কোনো অ্যাওয়ার্ড পায়নি সে সময়। অথচ স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 এমন সিনেমার জন্য আনন্যা পান্ডে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইন্ডাস্ট্রি তার সিনেমা নিয়ে আলোচনা করতেই চাইতো না। ইভেন কাংনাও রিসেন্টলি সুশান্তের মৃত্যুর প্রসঙ্গে এক ভিডিও বার্তায় এমন কথাই বলেছিল। আবার এরই মাঝে তার লাইফে আসে আরেকটা ধাক্কা। 2019-এ ধর্মা প্রোডাকশনের ব্যানার নির্মিত ড্রাইভ সিনেমাটি প্রথমে থিয়েট্রিক্যাল রিলিজ পাওয়ার কথা ছিল। সুশান্ত এমনটা জানতো, কিন্তু হঠাৎ করে সুশান্তকে না জানিয়ে কারণ জোহর ডিসিশন নেয় এই সিনেমা হলে নয় বরং ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ পাবে। এরপর সুশান্ত এটা জানার পর কারণের সঙ্গে তর্কে জুড়ে যান, এবং কারণও নাকি তখন ডিসিশন নেয় ধর্মা প্রোডাকশন থেকেও সুশান্তকে ব্যান্ড করে দেওয়া হবে। এবং এরপর কারণ সুশান্তের ফোন কলও নাকি আর রিসিভ করতো না। সো এই ঘটনাটাও সুশান্তকে মানসিকভাবে হতাশ করার জন্য কিন্তু যথেষ্ট। সুশান্তের এই 7 বছরের বলিউড ক্যারিয়ারে তার গ্রাফে আপস অ্যান্ড ডাউনস থাকলেও তার অসাধারণ অ্যাক্টিং স্কিল এবং ডান্সিং স্কিলের জন্য তিনি কিন্তু একটা ভালো ফ্যান বেস ক্রিয়েট করে ফেলেছিলেন। আর তার ডেডিকেশন এবং প্যাশন তাকে বলিউডের এই লিস্টেড অ্যাক্টরদের তালিকায় নিজের নাম লেখাতে মেইন ভূমিকা পালন করেছে। এখন সুশান্তের লাইফস্টাইল নিয়ে যদি কথা বলি, তাহলে সুশান্ত কিন্তু খুব বিলাসবহুল লাইফস্টাইল লিড করত। জানা যায় যে তার নেট সম্পত্তির পরিমাণ ছিল 59 কোটি রুপি, এবং তিনি সিনেমা প্রতি 5 থেকে 7 কোটি রুপি নিতেন। এছাড়া সুশান্ত ব্যান্ড্রা যে বাসায় থাকে সেই বাসার ভাড়া ছিল 4 লাখ রুপিরও বেশি। এছাড়া তার ছিল বেশ কয়েকটি লাক্সারিয়াস কার, যেমন ছিল মাজেরাটি কোয়াট্রোপোর্টে, এছাড়া ছিল ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার, SUV। এছাড়া সুশান্ত সিং রাজপুতের অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছাটা পূরণ না হলেও জ্যোতির্বিদ্যার উপর কিন্তু তার একটা অসম্ভব ফ্যাসিনেশন ছিল। তার ঘরে জ্যোতির্বিদ্যার বই, বিভিন্ন স্পেস এলিমেন্টস এগুলো দিয়ে সাজানো ছিল।
এছাড়া তার কাছে ছিল একটা বিশাল টেলিস্কোপ, যেটা দিয়ে তিনি গ্রহ নক্ষত্র দেখতেন। আর এই টেলিস্কোপ কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের, যেটা পুরো ওয়ার্ল্ডে মাত্র কয়েকটাই আছে। এছাড়া স্পেসে উড়ে বেড়ানোর ফিল নেওয়ার জন্য তিনি তার ঘরে একটা সিমুলেটর লাগিয়েছিলেন, যেটা অ্যাকচুয়ালি পাইলটদের ট্রেনিংয়ে ইউজ করা হয়, যেখানে বসে তিনি ভার্চুয়ালি আকাশে উড়ে বেড়ানোর ফিল নিতেন। এছাড়া আরও কিন্তু বাকি রয়েছে, অনেকেই হয়তো জানে না, সুশান্তের কিন্তু চাঁদে জমিও কেনা আছে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। বছর 2 আগে সুশান্ত নিজে জানিয়েছিল তিনি চাঁদে জমি কিনেছেন, এবং তিনি সেই সঙ্গে এটাও জানিয়েছিলেন 2024 সালের মধ্যে নাসা প্ল্যান করছে কিছু অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠাবেন, এবং তিনি রাইট নাও সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছেন। কে জানে, তিনি হয়তো লাকি হবেন এবং চাঁদে যাওয়ার সুযোগও পাবেন। বাট আনফর্চুনেটলি সুশান্তের সেই ইচ্ছে এখন আর পূরণ হবার নয়। সুশান্তের খ্যাতি, যশ, টাকা পয়সা সবই তো ছিল, তাহলে কেন তার নিজের জীবন নিজে কেড়ে নিলেন? এই প্রশ্ন এখনো অনেককে ভাবাচ্ছে। যদিও জানা যায় যে তিনি ডিপ্রেশনে ছিলেন এবং ডিপ্রেশনে থেকেই তিনি আত্মহত্যা করেছেন। এখন কেন তিনি ডিপ্রেশনে ছিলেন এটার এক্স্যাক্ট কারণ তো জানা যায়নি। কেউ বলছে ইন্ডাস্ট্রি তার সঙ্গে ইনজাস্টিস করেছে। এখন আবার এটাও শোনা যাচ্ছে ইয়াশ রাজ ফিল্মস এবং থার্মাল প্রোডাকশন ছাড়াও তিনি আরও বেশ কয়েকটি প্রোডাকশন হাউস থেকেও ব্যান্ড হয়ে গিয়েছিলেন। বলা যায় যে তার বিরুদ্ধে নাকি একরকম গ্যাং তৈরি হয়ে গিয়েছিল, এবং লাস্ট 6 মাসে তিনি নাকি 7টি ছবি হারিয়েছিলেন, যেটা তাকে অনেক ডিপ্রেসড করেছিল। সেই সাথে গুঞ্জন এটাও শোনা যায় যে তার শেষ ভালোবাসা রিয়া চক্রবর্তীর সঙ্গে তার রিলেশনশিপের ভাঙনের কারণেও তিনি অনেক ভেঙে পড়েছিলেন। তবে কারণ যেটাই হোক, অনেকের ধারণা সুশান্ত যে ডিপ্রেশনের চরম পর্যায়ে পৌঁছে গেছিলেন, এটা তার মারা যাওয়ার 1 সপ্তাহ আগে তার মাকে নিয়ে লেখা পোস্ট দেখলেই বোঝা যায়। এছাড়া অনেক মনোবিজ্ঞানদের মতে ইউজুয়ালি দেখা যায় যে মানুষ যখন প্রচণ্ড ডিপ্রেস থাকে তখন সাধারণত তার মায়ের সাথেই কথাগুলো শেয়ার করতে চায়। হয়তো সুশান্ত এমন চেয়েছিল, কিন্তু চাইলেও সেটা তিনি আর পারেননি, কারণ 2002 সালে সুশান্তের মা মারা যান, যেটা ছিল তার লাইফের সবচেয়ে বড় ধাক্কা। এছাড়া তিনি এর আগেও বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছিলেন কিভাবে তার মায়ের মৃত্যু তার লাইফকে এফেক্ট করেছিল। তিনি একবার ডিএনএ ইন্ডিয়া এই অনলাইন গণমাধ্যমে দেওয়া ইন্টারভিউতে জানিয়েছিলেন যেদিন তার মা মারা যায় ঠিক তার আগের দিন তার মা সুশান্তকে কল করেছিল। সুশান্ত তখন দিল্লিতে তার এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছিল, আর তার ফ্যামিলি ছিল পাটনাতে। তিনি জানিয়েছিলেন সেই রাতে মা কল দিয়ে অনেক কান্নাকাটি করছিল এবং বলেছিল আমাকে পরের দিন চলে আসতে, সে আমাকে অনেক মিস করছিল। বাট সুশান্ত তখন তার মাকে জানিয়েছিল এখন কিভাবে আসবো, হোলির ছুটিতে ঠিকই চলে আসবো। কিন্তু তার পরের দিন সুশান্তের মায়ের ব্রেইন হ্যামারেজ হয় এবং তিনি মারা যান। সুশান্ত জানায়, আমার মা যখন মারা যায় তখন থেকেই আমি একেবারে ভিতর থেকে চেঞ্জ হয়ে গিয়েছিলাম। আমার মায়ের মারা যাওয়ার খবর শুনে আমি 1 ফোঁটাও কাঁদিনি। কেন কাঁদিনি তখন বুঝতে পারিনি, বাট পরে আমার কাছে মনে হয়েছিল মানুষ তখনই কাঁদে যখন তার কিছু হারানোর ভয় থাকে। এখন আমার মাকে তো আমি হারিয়ে ফেলেছি, হাজার কাঁদলেও তো আর পাবো না, হয়তো সেই জন্যই আমি কাঁদিনি। তবে সুশান্ত জানায় সেই দিনের ঘটনার জন্য তিনি আজীবন আফসোস করবেন। তার মা শেষবারের জন্য তাকে দেখতে চেয়েছিল, কিন্তু তিনি আসতে পারেননি। সুশান্ত আরও জানায় তিনি শুধু তার সাকসেস কিংবা তার দুঃখের সময় তার মাকে মনে করেন না, তার প্রতিটা মুহূর্ত তার মাকে তিনি মিস করেন, কারণ সুশান্তের মা ছিল তার জগৎ। তিনি বলেন, আমার মায়ের সকালে ঘুম থেকে উঠিয়ে দেওয়া, আমার মায়ের শাসন, আমার মায়ের আদর, সমস্ত কিছু আমি সব সময় মিস করি, এবং আমার কাছে এখনো মনে হয় এখন আমি যা আছি আমার মা থাকলে হয়তো আমি আরো ভালো কিছু হতে পারতাম। এখন আর কোনো কিছুই আমাকে আগের মতো আর এক্সাইট করে না, আমাকে আর আনন্দ দেয় না, এবং এই জন্য হয়তো আমি অ্যাক্টিং করি, অন্য ক্যারেক্টারের ভেতর বেঁচে থাকি, যেন নিজের থেকে মাঝে মধ্যে পালিয়ে বেড়ানো যায়। সুশান্তের এই কথাগুলো শুনেই কিন্তু বোঝা যাচ্ছিল তিনি তার মাকে সবসময় কতটা মিস করতেন। এখন সুশান্তের এভাবে চলে যাওয়ার রিজন যেটাই হোক, সে তো আর ফিরে আসবে না। বাট তারপরেও সে তার ভক্তদের মাঝে মনে থাকবে তার সদা হাস্যোজ্জ্বল স্বভাবের কারণে আর তার ভালো কিছু কাজের কারণে। এখন শেষ করার আগে একটা মেসেজ দিতে চাই, ডিপ্রেশন, এই ডিপ্রেশনকে প্লিজ কেউ হালকাভাবে নেবেন না। আপনার আশেপাশে কাউকে ডিপ্রেস দেখলে তাকে নিয়ে হাসবেন না, ইগনোর করবেন না, কারণ সবার মানসিক চাপ হ্যান্ডেল করার ক্ষমতা কিন্তু সমান থাকে না। বরং কাউকে ডিপ্রেস দেখলে তার সঙ্গে কথা বলুন। ইনফ্যাক্ট নিজে ডিপ্রেস থাকলেও পরিবারের সাথে ব্যাপারটা শেয়ার করুন। হতে পারে আপনার এই কথা বলাটাই আপনাকে কিংবা আরেকজনকে ভুল একটা ডিসিশন নিতে আটকাবে। সো ভিউয়ার্স, সুশান্ত সিং রাজপুতের এমন লাইফ স্টোরি জেনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।